গভীর শ্রদ্ধা জানাই বাংলাদেশের সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি এবং বিএনপির স্থায়ী কমিটির বর্ষিয়ান সদস্য, প্রবীণ সদস্য ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের প্রতি, এবং গভীর সহমর্মিতা এবং শোক সন্তপ্ত পরিবারের জন্যও পরিবারের প্রতিও আমার গভীর সহমর্মিতা রাখতেছে। এছাড়াও যারা বন্যা উপদ্রুত এলাকায় আছেন, যারা বানভাসী, এই দুর্ভোগে আক্রান্ত মানুষদের জন্যও আমার গভীর সহমর্মিতা রয়েছে। আমরা আশা করছি প্রধানমন্ত্রী যে ব্যবস্থা নিয়েছেন, তিনি যে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনিন্দ্য ইসলামকে বিশেষভাবে, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামকে বিশেষভাবে দায়িত্ব দিয়েছেন, সেখান থেকে অবশ্যই বানভাসীরা খুব দ্রুত উপকৃত হবে এবং আশা করছি যে এই বন্যা পরিস্থিতির উন্নতি ঘটবে দ্রুত। তাদের প্রতি শ্রদ্ধা এবং সহমর্মিতা জানিয়ে শুরু করছি ইস্পাহানী মির্জাপুর 01। আমাদের আজকের বিষয় জুলাইয়ে ছাত্র সংগঠন ও অন্যান্য, অর্থাৎ জুলাইয়ে যে ছাত্র সংগঠনগুলোর কাজ। বিশেষ করে দর্শক, আমরা গত কয়েকদিন যাবতই জুলাই নিয়ে কথা বলছি এবং কথা বলছি হলো বৈষম্য বিরোধী যে ছাত্র সংগঠনের, ছাত্র আন্দোলনের কথা বলছি এবং যেটাকে অরাজনৈতিক প্ল্যাটফর্মের কথা বলছি। আমরা আজকে একটু বলতে চাই যে রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে যারা ছিল, আমরা যেটা জানি যে এই আন্দোলনের পেছনে স্ট্র্যাটেজি হিসাবে যে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর একটা স্ট্র্যাটেজি ছিল, তার মধ্যে অন্যতম বড় ছাত্র সংগঠন ছাত্রদল, এই সঙ্গে ছাত্র শিবির, ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, যেই অংশটুকু ছিল, ছাত্র মৈত্রী, বা যাদের মধ্যে যারা যারা এই আন্দোলনে ছিল, তারা এক ধরনের স্ট্র্যাটেজি নিয়েছিল যে তারা তাদের রাজনৈতিক পরিচয়টা সামনে আনবে না বা রাজনৈতিক পদধারীরা থাকবে না, তবে বিপুল সংখ্যক তাদের নেতাকর্মী এখানে জড়িত ছিল। আমরা এই জায়গাটাকে আজকে আলোচনায় আনবো। এছাড়াও যে দিনের যে সংবাদগুলো আছে সেগুলো নিয়েও আলোচনা করব, তবে তার আগে দেখে আসছে শিরোনাম। আমরা মানে জীবন যুদ্ধে আছি, রাস্তা পার হইতে পারতেছি না, কারো গাড়ি ঠেলে নিতে হতেছে। ম্যানুয়ালের ঢাকনা খোলা, খেয়াল করিনি, বোঝাও যাচ্ছে না, পানি ঘোলা, পড়ে গেছিলাম। ডুবে যাওয়া রাজধানীতে ভারী বৃষ্টি, সড়কে জলাবদ্ধতায় কর্মজীবীদের সীমাহীন দুর্ভোগ, বিভিন্ন জেলায় জলজটে দুর্বিষহ জনজীবন, আরও বৃষ্টির পূর্বাভাস। বন্যা পরিস্থিতির আরও অবনতি, অথই পানির নিচে বিস্তীর্ণ জনপদ, 5 জেলায় ভূমিধসের শঙ্কা, ঝুঁকি মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। মুজিব বর্ষ পালনে রাষ্ট্রের 982 কোটি টাকা খরচ করেছে আওয়ামী লীগ সরকার, সংসদে অর্থমন্ত্রী। বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন এবং শেখ মুজিবের ছবি ও বেদি তৈরি, বিভিন্ন সরকারি অফিসে ব্রোঞ্জ, তামা, মার্বেল পাথরের মূর্তি বানাইতে এবং রাষ্ট্রীয়ভাবে সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরিতে সকল মন্ত্রণালয় বিভাগ সর্বমোট 982 কোটি 91 লক্ষ 74 হাজার কোটি টাকা ব্যয় করেছে মাননীয় স্পিকার। টাকা পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। বিশাল কর্মক্ষম জনগোষ্ঠী দেশের সবচেয়ে বড় সম্ভাবনা, বললেন রাষ্ট্রপতি। জনসংখ্যাকে জাতীয় সম্পদে পরিণত করার আহ্বান। এবং জাতীয় সংসদ প্রাঙ্গণে বর্ষিয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের দাফন সম্পন্ন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের শোক। আরও দুটো বিষয় আমি একটু উল্লেখ করতে চাই, সেটি আজকে সাবেক উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যাপক আফম খালিদ হোসেন, ডক্টর খালিদ হোসেন যে কথাটি বলেছেন, আমিও একমত যে জুলাই আন্দোলনে আলেম সমাজের যে ভূমিকা ছিল সেটিও শ্রদ্ধাভরে স্মরণ করবে এবং যে আলেম সমাজদের মধ্যে মাদ্রাসা ছাত্রীদের মধ্যে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের প্রধানমন্ত্রী যে বিষয়টিকে সামনে আনতে চান সেটি ওয়াইল্ড লাইফ। আজকে পাহাড়ি ঢলে পাহাড় ধসে 300 ফুট নিচে পড়ে একটি হাতি আহত হয়, তাকে শেষ চেষ্টা করা হয়েছে চিকিৎসকরা। এই যে উদ্যোগটি, এই উদ্যোগটির প্রতি সাধুবাদ জানাই এবং আশা করব যে এই বিষয়গুলোর বিশেষায়িত দিক, এগুলোকে আরও উন্নত করবেন প্রধানমন্ত্রী, সেটি বলছেন এবং আমাদের জনমানুষের চিন্তাধারাও যেন আরও একটু বদলায় ওয়াইল্ড লাইফ নিয়ে। আমি শুরু করতে চাই আমান, আপনাকে দিয়ে। আমানুল্লাহ আমান, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক এবং আমাদের সঙ্গে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সাদিক আল আরমান।
আমি যে বিষয়টি বলতে চাইলাম যে এই যে ছাত্র দলের নেতাকর্মীরা এখানে পেছনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক ছিল তাদেরকে এক ধরনের সহযোগিতার জায়গাটি ছিল। এই জায়গাটা আমি একটু রিকল করতে চাই। আপনারা এই যে অরাজনৈতিক একটা প্ল্যাটফর্মের মধ্যে আপনারা কনভেনশনাল রাজনীতি করেও কিভাবে প্রবেশ করলেন, যে কিভাবে আপনারা চিন্তা করলেন যে সেখানে তো একটি বিষয় ছিল যে পুলিশ গোয়েন্দা সংস্থার সবাই কিন্তু ঘুরছিল যে কোনো মতেই হলেও বিএনপি বা জামাত এই ট্যাগটা লাগানো যায় এই আন্দোলনে। ধন্যবাদ আপনাকে, যারা বৈশাখী টেলিভিশনে দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। সহ আলোচক যিনি আছেন জুলাই আন্দোলনের সমন্বয়ক, তাকে ধন্যবাদ জানাতে চাই। দেখুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারটি নিয়ে আপনি কথা বললেন, আসলে এটি একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক প্ল্যাটফর্ম। আপনি যেটি বলেন অরাজনৈতিক কীভাবে, কারণ যারা আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন তাদেরও কিন্তু একটি মানে ছাত্র সংগঠনের সাথে জড়িত কারো না কারো কোনো না কোনো আর কি। যাই হোক, এটি কেন এই কৌশলটিতে আমরা গিয়েছিলাম তার একদম স্পষ্ট ব্যাখ্যা রয়েছে। আপনি নিরাপদ সড়ক আন্দোলনের কথা মনে আছে, সেই সময়ে কিন্তু বাংলাদেশের একেবারে শিশু কিশোররা থেকে শুরু করে প্রায় সকল শ্রেণী পেশার মানুষের একটি গণ আন্দোলনে প্রায় রূপ নিচ্ছিল নিরাপদ সড়ক আন্দোলন। এবং 2018 সালের যে কোটা সংস্কার আন্দোলন ছিল, সেই সময়ে কিন্তু প্রায় সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু যখন সরকার বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে এবং যেভাবেই হোক না কেন একটা পলিটিক্যাল ট্যাগিং ফ্রেমিংয়ের মধ্যে নিয়ে আসতে পারছে যে এই নিরাপদ সড়কে এই শিশু কিশোরদেরকে ব্যবহার করে সরকার বিরোধী অংশ সরকার ফেলে দিতে চাচ্ছে, এটা তো তাদের বয়ান ছিল, যার কারণে সেই আন্দোলনটা দমাতে তার জন্য সুবিধা হয়েছে। তো পূর্বাভিজ্ঞতা থেকে এই আন্দোলনে যারা সমন্বয়করা ছিল তারা সরকারের প্রতি সংক্ষুব্ধ বা হাসিনার দানবীয় ফ্যাসিজমের বিরুদ্ধে তো তারাও সোচ্চার ছিল, কিন্তু এই সবার মতামতটা যখন এক হয়ে গিয়েছে যে না, এই আন্দোলনটি যখন আমরা মানে সরকারের কাছ থেকে প্রথম তো কিছু আদায় করতে চাওয়ার বিষয় ছিল, বিশেষ করে 15 জুলাই আগ পর্যন্ত। 15 জুলাই যেদিন এটাকে অরাজনৈতিকই রাখা হয়েছে। হ্যাঁ, আমরা যে কৌশলটিতে অংশগ্রহণ করেছি একদম ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে অফ দ্যাট মুভমেন্ট, আমাদের সাথে কিন্তু সমন্বয়কদের এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার আছেন সবার সাথে একদম নিবিড় যোগাযোগ ছিল। এবং তারাই পরামর্শ দিচ্ছিল যে ভাই, আপনাদের যারা পরিচিত মুখ আছেন অথবা পদধারী আছেন বা যাদেরকে ছাত্রলীগ চিনে তারা যদি সামনে আসেন তাহলে আন্দোলনটি ক্ষতিগ্রস্ত হবে। এবং এটা অত্যন্ত যৌক্তিক ছিল যে আমরা যদি আপনারা এটাকে যৌক্তিকভাবেই বুঝবেন। ডেফিনেটলি, কারণ আমরা তো এক দফার মধ্যেই ছিলাম, আমরা তো হাসিনা পতন আন্দোলনের মধ্যেই ছিলাম। আপনি 2023-এর সেই 28 জুলাই পল্টনে বিএনপির তখন অ্যাক্টিং চেয়ারম্যান এখন মাননীয় প্রধানমন্ত্রী উনি বলেছিলেন যে আমাদের একদম ঘোষিত কর্মসূচি ছিল। তারপরে 23-এর 28 অক্টোবরের মহাসমাবেশ পণ্ড করে দেওয়ার মাধ্যমে আন্দোলনটি অন্যদিকে প্রবাহিত হলো। কিন্তু যে ধারাবাহিকভাবে হাসিনা পতন আন্দোলন কিন্তু আমরা তখন ছিলামও। আমরা একটি মানে জাস্ট যারা হাসিনার দীর্ঘ ফ্যাসিজমের মধ্যে নিপীড়িত ছিল, যে সকল শ্রেণী পেশার মানুষ, তারা একটি সুযোগ খুঁজছিল যে কোন সুযোগটি কাজে লাগানো যায়, এবং সেই সুযোগটি জুলাই চলে আসছিল। 15 জুলাই যেদিন ছাত্রলীগ দানবীয় রূপে আবির্ভূত হলো, আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিশ্ববিদ্যালয়গুলিতে যখন সশস্ত্রভাবে ছাত্রলীগ একেবারে নির্বিচারে আমাদের বোনদেরকে ভাইদের উপর হামলা করলো, সেদিন সন্ধ্যার পরে আমরা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তার সাথে আমরা আবার বসেছিলাম। আমরা কিন্তু তার আগেও কয়েকবার বসেছি, তার সাথে তো সমন্বয়কদেরও সম্ভবত বৈঠক। পরের দিন আমরা ওই দিন রাত্রে আমরা কথা বলে পরের দিন কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম ছাত্র সংগঠন মানে প্রকাশ্যে কিন্তু আমরা কর্মসূচি ঘোষণা করেছি যে এই আন্দোলনে এক দফা বা সরকার পতন আন্দোলনে ধাবিত করার জন্য সমন্বয়কদের প্রতি আমরা আহ্বান জানিয়েছি। এবং ওই দিন আমরা একটি বিশাল মিছিল নয়াপল্টনে বের করেছিলাম এবং এটার পূর্ণ সমর্থন জানিয়ে। কিন্তু তার পরের দিনই ঘটনা, যেদিন শহীদ আবু সাইদ গুলিবিদ্ধ হলো রংপুর এবং শহীদ ওয়াসিম আকরাম আমাদের ছাত্র দলের নেতা, তারা যখন চট্টগ্রামে শাহাদাত বরণ করলো, তখন কিন্তু সেই আস্তে আস্তে সকল শ্রেণী পেশার মানুষ, সেখানে কিন্তু কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন। হ্যাঁ, এবং ওয়াসিম তো জাতীয়তাবাদী ছাত্র দলের একজন নেতা, সে কিন্তু যাওয়ার সময় স্ট্যাটাস দিয়ে গিয়েছে যে আমি ছাত্র দলের একজন কর্মী হিসেবে আমার আত্মাহুতি দিতে প্রস্তুত, এবং সে বলেছিল যে চলে আসুন 16 শহর, এবং সে ঘোষণা দিয়ে সেখানে গিয়েছে। যাই হোক, এটা ক্রেডিট ডিসক্রেডিটের বিষয় না, কারণ সকল শহীদরাই আমাদের এই ক্রেডিট ডিসক্রেডিট না, এটা হিস্ট্রি হিসেবে বললাম। যাই হোক, তো এই কৌশলটি যদি আমরা না নিতাম, যে দেখা গেছে যে ওনারা যে সমন্বয়ক প্যানেলটি করছিল সেখানে যদি ওনাকে আমি বলতাম যে ভাই আমি থাকবো, আমি তো ছাত্র দলের আমাকে তো সবাই চিনে, তাহলে কিন্তু আন্দোলনটি সরকার পতন আন্দোলন পর্যন্ত আমরা নিয়ে যেতে পারতাম না। এখানে সবার যে টাইমিংটি হয়েছিল অসাধারণ, মানসিকতার টাইমিং হয়েছিল, কারণ এরাও প্রত্যেকে স্ব জায়গায় নিপীড়িত ছিল বাংলাদেশের। কারণ তা না হলে আপনি দেখেন যে শ্রমজীবী মানুষ বেশি মারা গিয়েছে,
শ্রমজীবী মানুষের সংখ্যা 33.2 হবে এরকম, তারপরে ছাত্র। তো সুতরাং এখানে সাংবাদিক মারা গিয়েছে, চাকরিজীবী মারা গিয়েছে, গার্মেন্টস শ্রমিক মারা গিয়েছে। এই যে শাহাদাতের তালিকা, সেটা খুব স্পষ্টভাবে বার্তা দেয় যে এইটি কিভাবে গণ আন্দোলনের রূপ দিল। কারণ গণমানুষের যে অধিকার বঞ্চিত ছিল মানুষ, সেই গণ আকাঙ্ক্ষার প্রতিফলনই ঘটেছে এই জনবিস্ফোরণের মাধ্যমে। এবং 16 তারিখের পর তো সিনিয়র অন্যদিকে চলে গিয়েছে, যার কারণে প্রথম অবস্থা আমাদের সেই কৌশলটি নিতে হয়েছে। ঠিক আছে, আমি সাদিকের কাছে আসছি। আমি যে কারণে এই প্রশ্নটি আনলাম, এই প্রশ্নটি এই কারণে আনলাম, সেটি হলো যে দারুণ এক ঐক্য জাতির মধ্যে গড়ে উঠেছিল তখন, এবং ছাত্ররা যা বলছিলেন, এই যে কনভেনশনাল ছাত্র রাজনীতি করার নেতারা, তারাও কিন্তু সমন্বয়করা যা বলেছে যুক্তি সেই জায়গা থেকে এগিয়ে এসছে। উদ্দেশ্য একটাই, সেটি হলো যে আন্দোলনটি সফল করার। যেমন এক দফা আন্দোলন হয়তো বা পরে সমন্বয়করা চিন্তা করছে, ঘোষণা দিয়েছে, কিন্তু কোটা বিরোধী আন্দোলনের পক্ষেও তো সমর্থন দিয়েই এগিয়েছে ছাত্রদল, ছাত্র শিবির। আমি যদি এখানে বলি, আরও বামপন্থী ছাত্র সংগঠনেরও কোনো অংশ থেকে গিয়েছে, কোনো অংশ এগিয়ে এসেছে। এই জায়গাগুলোকে আপনার কি মনে হয় না যে এটা কি ঐতিহাসিকভাবেই এটাকে আরও এলাবোরেট করা উচিত সবারই কোনো ধরনের তর্কে না গিয়ে, এবং সেই জায়গাটা হচ্ছে না, এবং এক ধরনের জুলাইয়ের যারা স্টেক হোল্ডার তাদের মধ্যে এক ধরনের বিরোধ তৈরি করার চেষ্টা চলছে বাইরে থেকে, বা তৃতীয় পক্ষ করার চেষ্টা, তৃতীয় পক্ষ বলতে আমি জানি না কারা, কিন্তু বললাম আর কি। ধন্যবাদ দর্শকবৃন্দ এবং সহ আলোচক। আপনি যে প্রশ্নটা করছেন যে জুলাই গণ অভ্যুত্থানের সময় বাংলাদেশে একটা অভূতপূর্ব একতাবদ্ধ বাংলাদেশ দেখা গেছিল, ঐক্যমত সবার মধ্যেই ছিল। তখন দল মত নির্বিশেষে, ইভেন আওয়ামী লীগের বিশাল একটা অংশ, তারাও আওয়ামী লীগের উপর বিরক্ত ছিল, তাদের এই আন্দোলনের প্রতি মৌন সমর্থন ছিল। তো এরকম অভূতপূর্ব ঐক্যতান বাংলাদেশের ইতিহাসে বেশিবার দেখা যায় না। 90-তে একবার কিছুটা দেখা গেছে, 71-এ এরকম একটা একতাবদ্ধ বাংলাদেশ দেখা গেছে। তো আমরা যে জিনিসটা মনে করি যে বাংলাদেশের 17 বছর যে একটা অপশাসনের মধ্যে ছিল, অপশাসনের পরবর্তী এই জালিম থেকে মুক্ত পাওয়ার জন্য পাখি যেরকম চাতক পাখির মতো চায়া থাকে, সেরকমভাবে পুরো বাংলাদেশ তাকিয়ে ছিল আসমানের দিকে, যেরকম বৃষ্টি হবে বা হাসিনা পতন হবে সেটা মানুষ অপেক্ষা করতেছিল। তো সেজন্য সবাই সবার জায়গা থেকে বঞ্চিত ছিল, নির্যাতিত ছিল। ন্যূনতম কোনো ডেমোক্রেসি ছিল না, ফ্রিডম অফ স্পিচ ছিল না, অ্যাকাউন্টেবিলিটি ছিল না। আজকে তো আমরা দেখতে পাচ্ছি যে তার 1 বছরের খাবারের খরচ হচ্ছে 35 কোটি টাকা। কীরকমভাবে দেশ চালাইছে এরকম একটা সরকার, তাকে একতাবদ্ধ হওয়া ছাড়া কোনোভাবেই সরানো সম্ভব হইতো না। বিএনপি জামাত 17 বছর চেষ্টা করছে, যে আমান ভাইরা বলেন এবং জামাত শিবির বা অন্যান্য ছাত্র সংগঠন যারা আছেন, তারা কিন্তু অনেক হরতাল করছে, অনেক অবরোধ করছে লাগাতার, যা এখন পর্যন্ত অফিসিয়ালি উইথড্র করা হয় নাই। তারপরে কিন্তু হাসিনার পতন হয় নাই। আমরা বিতর্কে আসবো। আমি যে প্রশ্নটি করেছি যে কেউ কি এই জুলাইয়ের স্টেক হোল্ডারের মধ্যে এক ধরনের বিরোধ তৈরি করছে কিনা? অবশ্যই কিছু কিছু যারা আজকে, নাকি জুলাইয়ের স্টেক হোল্ডাররা নিজেরাই বিরোধ তৈরি করছে, কোনটা? দুইটার একটা বলবেন যেটা আপনার মনে হয়। আমার কাছে মনে হচ্ছে যে জুলাই যারা স্টেক হোল্ডার এখন এই পর্যায়ে, তার জায়গা থেকে সে কিন্তু জুলাইকে ধারণ করতেছে। ছাত্রদলের জায়গা থেকে জুলাইকে ধারণ করতেছে, শিবিরের জায়গা থেকে করতেছে, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, ছাত্র মৈত্রী, ইভেন কি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য সকল ছাত্র সংগঠন সবাই জুলাই কেন্দ্রিক প্রোগ্রাম নামাচ্ছে, তারা প্রোগ্রাম করতেছে। এমন কোনো সংগঠন পাবেন না যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করছে কিন্তু জুলাইকে ডিজোন করতেছে। কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, কারো পলিটিক্যাল ইন্টারেস্ট হচ্ছে যে সে এরকমভাবে বাংলাদেশে দেখতে চাইছিল, সে ওই রকমভাবে দেখতে চাইছিল। সেখানে একটা মত পার্থক্য দেখা দিচ্ছে। এই মত পার্থক্য দেখার কারণে এখানে একটা তৃতীয় শক্তি, যারা বাংলাদেশের বর্তমানে যে সুন্দর গণতান্ত্রিক ব্যবস্থা এর শত্রু, ফ্যাসিবাদের জনক, এরা নানা জায়গায় ছড়ায় ছিটায় আছে, তারা নানাভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে যে এদের ভিতরে পারস্পরিকভাবে সংঘাত সৃষ্টি করে আমরা আবার কোনোভাবে ফিরে আসতে পারি কিনা, আমরা ব্যাক করতে পারি কিনা, আমরা কোনোভাবে রাজনীতিকে প্রাসঙ্গিক হতে পারি কিনা, তারা এইরকমভাবে একটা ন্যারেটিভ সৃষ্টি করার চেষ্টা করতেছে। তবে আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করছে, তারা একটা জায়গায় একমত যে হাসিনা এবং ফ্যাসিবাদ এদেরকে ঠেকানোর জন্য সবাই এক, এবং তাদের এই যে দিবাস্বপ্ন বাংলাদেশে ফিরে আসার যে চেষ্টা, সে বলতেছে যে ডিসেম্বরে ফিরে আসবে, অসম্ভব। বাংলাদেশের মানুষ যারা মুক্তিকামী জনতা, তারা জীবিত থাকবে, এরা কোনোদিন বাংলাদেশের প্রাসঙ্গিক হতে পারবে না। ফিরে আসা তো বহু দূরের কথা। সে ফিরে না আসলে আমাদের বিচারের রায় বাস্তবায়ন হবে অবশ্যই। আমরা আইনি ভিত্তিতে, ভারতের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে, আমাদের প্রশাসন, আমাদের রাষ্ট্র, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে এই দানব খুনিকে ফিরে নিয়ে আসতে হবে, ফিরিয়ে নিয়ে এসে বিচারের আওতায় তাকে নিয়ে আসতে হবে। আলোচনা করবো। আমি আমানের কাছে আবার আসি। যে প্রশ্নটি আমি
সাদিকের কাছে করলাম, আপনার কাছে প্রথমে তো আমি রিকল করলাম সেই অতীতের ইতিহাসটা। এই প্রশ্নটি কি আপনি একটু কথা বলবেন কিনা যে এই সুযোগটা কি কেউ নিচ্ছে কিনা, যে এই যে স্টেক হোল্ডার, যেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে যে জুলাইয়ের স্টেক হোল্ডারদের মধ্যে যে ধরনের তর্ক বিতর্ক হচ্ছে, এই বিতর্কের সুযোগ কি কেউ কেউ নিচ্ছে কিনা, আপনার অবজারভেশন কি বলে? না দেখেন, জুলাই গণঅভ্যুত্থানের আগেই যেটি বললাম যে বিএনপি এক দফায় ছিল, পরবর্তীতে তারা যুক্ত হয়েছে, বা আমরা সবাই মিলে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি জুলাই দেখেছি। এখন কেন সেটার ভিতরে বিভাজন তৈরি হলো? এটি দুটি কারণ আছে। আপনি পজিটিভলিও বিভাজন হতে পারে, যেমন আপনি গণতন্ত্রের মধ্যে তো সৌন্দর্য হচ্ছে যে আপনি আমার সমালোচনা করবেন, আমার সেই সমালোচনার মাধ্যমে আমি শিখব, সেটি আছে। আবার আমার কাছে মনে হয় যে কিছু অসাধু রাজনীতিবিদ, সেটি প্রায় সবগুলি দলের মধ্যেই আছে, তারা কোনো না কোনোভাবে আপনার মানে পতিত ফ্যাসিস্টের কিছু স্বৈরাচার তার ব্যক্তি স্বার্থ কায়েমের জন্য কিছু শেল্টার, যেটি আমরা বলি সামাজিকভাবে, হ্যাঁ সমাজে বলে শেল্টার দেওয়া, সেরকম কিছু হচ্ছে। এ বিষয়ে আমি সন্দেহের অবকাশ দেখি না। আমার কাছে মনে হয় কিছুটা হচ্ছে, যার কারণেই এই আওয়ামী লীগ আসলে হম্বিদম্বি দেখানোর দুঃসাহস পায়। আর না হলে আওয়ামী লীগ বাংলাদেশে একদম টোটালি অপ্রাসঙ্গিক থাকার কথা। আর এই বিপ্লবীদের মধ্যে, এবং বিপ্লবী অর্থে অনেক সময় আমরা এই কথা বললে অনেকে মনে করে শুধু এনসিপি কি বুঝিয়েছি, আসলে না। এখানে যারা অংশগ্রহণ করেছে, যেমন বিএনপির সবচেয়ে বেশি শাহাদাত বরণ করেছে, ছাত্র দলের 142 জন শাহাদাত বরণ করেছে। এই যে আমাদের যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, নেতৃত্ব দিয়েছে, এদের মধ্যে অনেকের নৈতিক স্খলন হয়েছে, বিষয়ে কোনো সন্দেহ নেই। যার কারণে আপনার আজকে আওয়ামী লীগ কথা বলার স্পেস পেয়েছে, ঠিক আছে। যদি আপনি আওয়ামী লীগের যে ফ্যাসিজমের জবানার যে অপকর্মগুলি, সেইগুলির যদি এখনও এখানে এক্সিস্টিং থাকে কিছু কিছু বিষয় আর কি, পরিবর্তন তো অবশ্যই এসেছে, এবং একটি ইতিবাচক রাজনীতি বা ইতিবাচক পথ চলা ক্যাম্পাস সহ সব জায়গায় শুরু হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি স্ক্রুটিনাইজ করার ক্ষেত্রে বললাম যে যদি ওই বিষয়টি আমাদের 10 জনের ভিতরে 2 জনের মধ্যেও থাকে, তখন তো আওয়ামী লীগ চিন্তা করে যে না আমিও যা তুমিও তা, ঠিক আছে, এই কথা বলো। সেই জন্য এই জায়গাটায় আমাদেরকে নজর দিতে হবে যে একটা প্রশ্নে, কারণ আওয়ামী লীগ দেশটাকে এমন জায়গায় নিয়ে গেছে, দেখেন আপনি আজকে যে পরিসংখ্যানটা উনি একটু আগে বললেন, যে শুধু মুজিবীয় বন্দনা করার জন্য আপনার প্রায় 1000 কোটি টাকা, আজকে যেটি সংসদে মাননীয় অর্থমন্ত্রীটি বললেন, এটা তো বাংলাদেশের মতো এই ধরনের একটি তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশ, যেখানে এখনও কত মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে, সেখানে এই যে একজন ব্যক্তির পূজা করার জন্য 1000 কোটি টাকা খরচ করে দেওয়া হচ্ছে, এবং বেনামে তো কত কিছুই ছিল। আপনি দেখা গেছে 15ই আগস্ট হলে এইটাকে মনে করেন একটা ধর্মীয় জায়গায় নিয়ে যাওয়া, মানে অর্থাৎ বাংলাদেশের সমস্ত মানে প্রাতিষ্ঠানিক জায়গাগুলি, সাংবিধানিক জায়গাগুলি, সমস্ত প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। সুতরাং সে আওয়ামী লীগকে যারা প্রাসঙ্গিক করতে চায়, সে যেভাবেই হোক না কেন, যেমন আমি আইড লাইক টু বিলিভ দিস যে ভাই কোনো দলের না, মানে বিএনপিরও না, জামাতেরও না। আমি জামাতের আমির মহোদয়, উনি 5 তারিখের পর একটি কথা বলেছিলেন যে আওয়ামী লীগকে যে ফ্যাসিস্ট বলাটাও সে পছন্দ করেন না। আওয়ামী লীগ তো এমনি এমনি প্রাসঙ্গিক হয় না, হ্যাঁ না, সেটা ওনার মতো দায়িত্বশীল জায়গা থেকে তো উনি যেমন খুশি তেমন সাজা করলে হবে না। ওনাদের এক একটা কথা রেকর্ড হয়ে যায়, ঠিক আছে, ওনাদের এক একটা কথা, এটা ওনারা যেহেতু বলেন যে ওনাদের চেইন অফ কমান্ড একেবারে এত মাত্রা ভূমিকম্পেও নড়ে না। যখন উনি বলেছেন যে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলাও পছন্দ করেন না, এবং ওনাদের উপরে যে ওনাদের না, বাংলাদেশের মানুষের উপর দিয়ে হাসিনা যে নিপীড়ন চলে সেটা উনি মাফ করে দিয়েছে, কারণ ভাই মারা গেছে আমার, উনি মাফ করলে তো হবে না। তো এইভাবেই কিন্তু এবার একটি নির্বাচনে, আমরা 12ই ফেব্রুয়ারি নির্বাচনে দেখেছি যে ভোট পাওয়ার রাজনীতিতে আওয়ামী লীগকে অনেকেই প্রাসঙ্গিক করেছে, ঠিক আছে। সেখানে এই যে মানে জামাত ইসলামের একটি বড় ধরনের ভূমিকা ছিল, যে বিভিন্ন জায়গায় আমি যদি এখন এই যে গুগল করে আপনাকে দেখাই, অন্তত 20 জন এমপি ক্যান্ডিডেট এই কারণে তারা একটা স্পেস পেয়েছে। এখন দেখেন সামনে আবার স্থানীয় সরকার নির্বাচন আসতেছে। আমি একজন ছাত্র দলের কর্মী হয়ে এই কথা কেমনে বলতে পারি, আগের সেই রাজনীতিটা নেই আমাদের দলে। আমাদের স্ট্যান্ডিং কমিটির কোনো সদস্য, ইভেন কোনো মন্ত্রীও যদি কোনো গণমানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে কথা বলে বা যায়, সাথে সাথে দেখবেন ছাত্র দলের নেতাকর্মী সেটা প্রতিবাদ করছে, এবং এটি তারেক রহমানও পছন্দ করেন যে না, সাদাকে সাদা বলতে হবে। আমি আমান বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে সাদিক আল আরমানের কাছে আসবো, তারপর আমানের কাছে আসবো। তবে প্রশ্ন রেখে দিই দুটো জিনিস, যেটি আপনি বললেন এই যে তারেক রহমান পছন্দ করে সাদাকে সাদা এবং কালোকে কালো বলা, এইটি একটু এলাবোরেটলি বলবো যে তারেক রহমান যা করছেন এবং প্রধানমন্ত্রী হিসেবে তিনি যা করছেন, তার সাথে যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্র দল, তারা কি এক পায়ে পা ফেলতে পারছে কিনা, এমনকি
মন্ত্রী এমপিদের কথা বলবো, সবাইকে একাধারে সবাইকে বলবো না, তবে বলছি যে তারা কি একসাথে পা ফেলছে কিনা। এক, দুই হলো যে মাননীয় প্রধানমন্ত্রীর বেশ কিছু বিষয় যেগুলা আমরা নতুন দেখছি, সেটি অন্য অনেক দলের জন্যও আসলে শিক্ষণীয়। সেই জায়গাতে আমরা কতটুকু এগেছি এইটি। এবং আরেকটি প্রসঙ্গ হলো, দুই দেশের সমঝোতা ছাড়া শেখ হাসিনার দেশে ফেরা আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরে আত্মসমর্পণের সুযোগ নেই, এটি চিফ প্রসিকিউটর বলেছেন। এটি নিয়ে আলোচনা করতে চাই। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি 1 মিনিট পরে। দর্শক আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরা ওয়ারে। সাদিক, আপনার কাছে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে প্রধানমন্ত্রীর যে ব্যক্তি প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান যেভাবে এগোচ্ছেন, যেভাবে নিয়ে যাচ্ছেন, এখানে প্রধানমন্ত্রী স্তুতিগাথার জন্য না, তার খুব সিম্পল তিনি 10% বেতন দিয়ে দিচ্ছেন, কাউকে বলছেন না যে আপনারা দেন, দরকার এটা বলছেন না, বা তিনি চেষ্টা করছেন, অনেক কিছুই হয়তো বা হচ্ছে না, কারণ তিনি এটাও আবার বলছেন যে আমাদের এখন টাকা নাই, টাকা হইলে তারপর তো। এবং সবচেয়ে বড় কথা হলো যে প্রধানমন্ত্রীকে কি বলা যাচ্ছে যে উনি কি মাঝে মাঝে ব্যর্থ হয়ে যাচ্ছেন, বা উনি কি মাঝে মাঝে একটু বেশি নরম হয়ে যাচ্ছেন, না উনি কি এটা বোঝেন না, উনি কি ইনএক্সপিরিয়েন্স, এমনকি এতটুকুও বলছেন অনেকে যে সালাউদ্দিন আহমেদ ডিফেক্টো প্রধানমন্ত্রী অনেক কিছু বোঝেন না। এই যে জায়গাটা, এটা প্রধানমন্ত্রী তারেক রহমান সেরকম আছেন দেখেই তো এরকম হচ্ছে। এইটাকে একটু বিশ্লেষণ জানতে চাই। ধন্যবাদ। আসলে আমি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনার কিছু বিষয়ে খুব ভালো মুভমেন্ট আছে। দেখেন, 24-এ যখন গণ অভ্যুত্থান হলো, ইন্টারিমের পুরো সময় বাংলাদেশটা একটা অস্থিতিশীল অবস্থায় ছিল, কোনো স্থিতিশীলতা ছিল না। মানুষ 2 দিন পরপর যমুনার সামনে গিয়ে আন্দোলন, সচিবালয় ঘেরাও, এখানে আন্দোলন করে দেশের ভিতরে স্থিতিশীলতা ছিল না, মানুষ অশান্তিতে ছিল। তো যখন আমাদের নির্বাচনটা হলো, নির্বাচনের পরবর্তী মানুষ অনেক বেশি সংঘাত আশা করছিল যে বাংলাদেশে এবার চিন্তা করে নির্বাচনের আগে বিএনপি জামাত দুই বাইনারিতে কী পরিমাণ উত্তেজনা সৃষ্টি হয়েছে। মানুষ তো মনে করছিল যে নির্বাচনে কয়েকশো মানুষ মারা যাবে, কিন্তু তেমন হতাহত হয়নি। বাংলাদেশের ইতিহাসে মানে সবচেয়ে কম হতাহতের মধ্যে দিয়ে একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে। পরবর্তীতে নির্বাচনের পরে উনি কী করলেন, ফুল নিয়ে জামাতের আমিরের বাসায় গেলেন, উনি ফুল নিয়ে নাহিদ ইসলামের বাসায় গেলেন। এটা কিন্তু একটা পজিটিভ সাইন। উনি ফুল নিয়ে যাওয়ার কারণে একটা মেসেজ দিয়ে দিলেন তার তৃণমূলে যে এদের গায়ে হাত দেওয়া যাবে না, এদেরকে আঘাত করা যাবে না, যার কারণে নির্বাচন পরবর্তীতে বাংলাদেশে সহিংসতা দেখা যায় নাই। পরবর্তীতে তিনি আরও কিছু ভালো মুভমেন্ট করেছেন। বর্তমানে আমরা দেখলাম যে সংসদের মধ্যে একটা সংসদীয় যে বিতর্ক, সংসদীয় গণতন্ত্র বাংলাদেশে ফিরে আসছে। জামাত বিরোধী দল হিসেবে ভালো করুক খারাপ করুক সেটা আমি আলোচনা করতে চাই না, আমি এইটুকু আলোচনা করতে চাই, জামাত এই পর্যায়ে এসে বাংলাদেশে একটা মানে পার্লামেন্টারিয়ান যে পলিটিক্স, আমাদের সংসদীয় রাজনীতিটা তারা চালিয়ে যাচ্ছে, সেই কারণে সরকার আলোচনায় বাধ্য হচ্ছে। এবং জামাতের আমির এবং বিএনপির যে ভাইস চেয়ারম্যান তারেক রহমান, ওনারা পারস্পরিকভাবে একজন আরেকজনের সাথে কথা বলছেন। এটা কিন্তু একটা পজিটিভ মেসেজ করে দেই। সরকারের কেউ আসেনি, সরকার পারছে না, আজকে নাহিদ ইসলাম বলেছে। জি বলেন। সরকারের কেউ আসেনি, সরকারি বন্যা উপদ্রুত এখানে আসলে আমরা যদি বন্যার দিকে যাই, বললাম আর কি, আপনি বলেন আপনার। না, বিরোধী দলের জায়গা থেকে এটা অবশ্যই একটা সমালোচনা করার অধিকার সবার আছে। এখন সে তো আজকে আনোয়ারায় গেছে নাহিদ ইসলাম, সেখানে যাওয়ার পরে তিনি বন্যার্তদেরকে সাহায্য করছেন। তিনি দেখলেন যে এখানে হয়তো তার দৃষ্টিকোণ থেকে সেখানে সরকারের গাফলতি আছে। দুর্যোগ এবং ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয় যেই পরিমাণ সাহায্য সহযোগিতা করা দরকার, যেই পরিমাণ মানুষ দূর করতে, সেরকমভাবে করতে পারতেছে না। তো একজন অপোজিশন লিডার সে তো সরকারের সুনাম করবে না, সে তো এটা বলবেই সরকার ব্যর্থ। আর এই ক্ষেত্রে তারা যে সেখানে নিয়মতান্ত্রিক বিরোধিতা, এটা নিয়মতান্ত্রিক, সরকার ব্যর্থতা বা সফলতা বড় কথা না, নিয়মতান্ত্রিক একটা বিরোধিতা। না, এখন দেখেন সরকারের পক্ষ থেকে তা আরো বেশি জোরালোভাবে একটা অবস্থান গ্রহণ করা, মানুষকে সাহায্য করা, এই বিষয়ে মানে সরকার ভালো ভূমিকা রাখতে পারতো। বিরোধী দল যখন সমালোচনা করে সরকার আরো বেশি অ্যাক্টিভ হয়। তো আমরা এটা ভালো চোখে দেখতে চাই, আশার চোখে দেখতে চাই। হয়তো বা সমালোচনার কারণে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় আরো দ্রুত বেশি কাজ করতে হবে। কিন্তু এটা বলেন নাই যে এখানে আরো বেশি ত্রাণ আসা দরকার, সরকারের প্রতি আরো বেশি আহ্বান, এভাবে বলেন না। উনি বলেছেন যে সরকার, না, এখানে যদি আপনি বন্যার কারণটা খুঁজতে চান, এই বন্যার জন্য দায়ী হচ্ছে হাসিনা। এই হাসিনা 2000 বন্যার জন্য দায়ী হাসিনা, এটা কি বলতে পারবেন? না, দেখেন এটা ন্যাচারাল ক্যালামিটি। না, এখানে কারণ আছে, আমাকে বলতে হবে ভাই। 2000 থেকে কক্সবাজার যে রেল লাইনটা হলো 120 কিলোমিটার, এখানে আমাদের যে আজকে আপনি পার্বত্য একটা হাতির কথা বললেন, হাতিটা পড়ে আহত হলো, এই যে হাতিদের একটা নিরাপদ চলার রাস্তা,
এই রেল লাইনটা যখন যায় তখন একজন সচিব তার বাড়ি বাঁচানোর জন্য বনভূমির ভিতরে রেল লাইনটা ঢুকিয়ে দিচ্ছে, এটা নিউজ হয়েছে পত্রিকায়। হাসিনা যখন এই রেল রুটটা বানায়, এখানে তো উজানের পানি, ঢলের পানি যখন পাহাড় থেকে নামে আসে, মিজোরাম থেকে পানি আসে, মানে বান্দর রাঙামাটি হয়ে এই পানিগুলো তো রংবসাগর যাইতে হবে। রেল লাইনটা যখন একটা সমান্তরালে তৈরি হয়েছে, পানিগুলো কিভাবে যাবে? তো একটা উন্নয়ন প্রকল্প যদি যথাযথ পরিকল্পনা সহিত করা না হয় তাহলে তো সেখানে বন্যা হবে। আপনি দেখছেন আনোয়ারায় আগে বন্যা হয়েছে, বাঁশখালীতে বন্যা হয়েছে, সাতকানিয়ায় বন্যা বুঝতে হয়েছে। পারছি। আপনি হাওড়ে যান, হাওড়ে যে রোডটা বানালো আব্দুল হামিদ সাহেব, সেখানেও তো তারা অপরিকল্পিতভাবে বন্যা সৃষ্টি করছে। আমার কাছে আসতে চাই, এই যে আমরা দেখলাম যে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী হস্তক্ষেপে দুটি উপজেলার নাম বদল করতে হলো। হ্যাঁ, এটা প্রধানমন্ত্রী কিন্তু ঠিকই করেছেন। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বললাম যে প্রধানমন্ত্রী কি দায়বদ্ধ নাকি শুধু বাংলাদেশের এই মানে মানুষের জন্য, মানুষের কথা বলার জন্য সবকিছু কি? এর আগেও আমরা দেখেছি যে ওই রিক্সা শ্রমিক লীগ কথা বললেও তারা প্রধানমন্ত্রীর কাছে যেতে চায়, আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আন্দোলন নিয়েও প্রধানমন্ত্রীর কাছে যেতে চায়। কারণ এই আমরা কি ওই দিকে যাচ্ছি, মানে বিএনপি, আপনার কি মনে হয়? না, একদমই না। আপনি তারেক রহমানের 17ই ফেব্রুয়ারি উনি যে সরকার প্রধান হিসেবে উনি শপথ নিলেন, তারপর থেকে আজকে পর্যন্ত আমার কাছে মনে হয় যে ওনার যারা সমালোচনা করেন এবং যেটি সংসদীয় রীতিনীতিতে যেরকম বিরোধী দল যেরকমের, একটু আগে ভাই যেটা বললেন, আমার কাছে মনে হচ্ছে এটা বিরোধিতার জন্যই বিরোধিতা, সেই স্টাইলেরও যারা বিরোধিতা করেন। বিরোধিতা না, আপনি সরকার না পারলে তো এটা বলবেই। সরকার কতটুকু পারছে সেটা জানতে হবে। আপনি ওইখানে যে 5টি জেলায় বন্যা উপদ্রুত 5টি জেলা, সেখানে আপনি প্রথম দ্বিতীয় দিনে 1057টি আশ্রয় কেন্দ্র সরকার খুলেছে। আমি পরিসংখ্যানটি দিতে চাচ্ছিলাম না। এরপরে এই 5 জেলায় সরকার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শুরু করে আপনি সরকারের যে দুর্যোগ ব্যবস্থাপনার যে সমস্ত সাইটগুলি আছে, আচ্ছা তারেক রহমান যে একটু আলাদা সেটা কিন্তু তারেক রহমানের যারা সমালোচনা করেন তারাও স্বীকার করেন। আমার কাছে মনে হয় যে প্রতিত ফ্যাসিস্টের লোকজন দূর থেকে একটু ভাবতেছে যে না, এই লোকটা তো আসলে তার চলনে বলনে কথোপকথনে তার লাইফস্টাইলে, উনি যে প্রধানমন্ত্রী, সেই যে আগে যে একটা প্রধানমন্ত্রীর জায়গার থেকে জনগণের দূরত্ব অনেক বেশি ছিল, সেটি কমিয়ে জনগণের সেবক হিসেবে উপস্থাপনের জন্য শুধুমাত্র বক্তৃতার কচকচানিতে সেবক না থেকে বাস্তবিক অর্থেই যে একজন তারেক রহমান গণমানুষের প্রতিনিধি হয়ে গেছেন, সেটা কিন্তু তার যারা সমালোচনা করেন তাদের মাধ্যমে প্রকাশিত হয়। সুতরাং সেই ব্যক্তি একদম ফ্রম দ্য ভেরি ফার্স্ট মোমেন্ট অফ দ্য ফ্লাড আপনি দেখেন যে সে একদম ওই আজকে বিভাগীয় কিন্তু জানতে চাইছি যে তার কথা না, আমরা জানতে চাচ্ছি তার আশেপাশের, কারণ উনি কি সবকিছু করবেন? আমি ওই প্রশ্নটা আপনি করেননি। বিষয়টা হচ্ছে উনি কি সবকিছু করবেন না, উনি কেন সবকিছু করবেন? তাহলে তার যে মন্ত্রী পরিষদ, তার ক্যাবিনেট, সবাই কি তার সাথে পা ফেলতে পারছে? এই জায়গাটা যদি আপনি বলতে চান, সেখানে আমি একটু আমাকে 1 মিনিট সময় দিতে হবে। বিষয়টা হচ্ছে তারেক রহমান যে একটি সিভিলাইজড দেশে উনি থেকেছেন দীর্ঘ 17 বছর বেশি সময়, সেইটি আমার কাছে মনে হয় যে মানে ওই একটা কথা আছে না, আল্লাহ যা করে ভালোর জন্য করেন। আমার কাছে মনে হয় ওনার জন্য আশীর্বাদ হয়ে গেছেন। উনি ওনার প্রত্যেকটি পদক্ষেপে, একেবারে প্রত্যেকটি পদক্ষেপে উনি কিন্তু এই যে মানুষ যেটি পছন্দ করে, ঠিক আছে, এবং যেভাবে চললে এই ধরনের একটি মানে গরিব দেশের মানুষের ভিতরে একটি স্বস্তি আনা যায়, সেই পদক্ষেপগুলি নিচ্ছেন। এখন যেই দেশে হাসিনার মতো একটি দানবীয় স্বৈরাচার এত বছর ক্ষমতায় ছিল, সেইখানে আমাদের রন্ধ্রে রন্ধ্রে অনেক সমস্যা কিন্তু তৈরি হয়ে গেছে। সেটা পজিশন সব জায়গায়, মানে বিএনপি রন্ধ্রে বলছেন নাকি? আমি বলছি জাতিগতভাবে, ঠিক আছে। এই যে সেই জায়গাটি থেকে তারেক রহমান বের করে আনার জন্য নিরন্তর চেষ্টা চালিয়েছেন। আপনি দেখেন যে সচিবালয়ের কথা, বাংলাদেশের আপনার হৃদস্পন্দন আপনার প্রশাসনিক কাঠামোর, সেইখানে উনি যখন একেবারে সকাল 9টায় যাওয়া শুরু করলেন, সকাল 8:45 8টার সময় যাওয়া শুরু করলেন, তখন আমরা দেখলাম যে প্রথম কয়েকদিন আমার কাছে মনে হয়েছে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ওনারা অনেকে ঘুমান না। আর দেশের প্রধানমন্ত্রী মনে করেন যে 8:45 চলে গেছে। একজন সাংবাদিক গেল রিপোর্ট করতে, সে 9টার দিকে গেছে, যাই দেখে যে গেটে খবর নিয়ে প্রধানমন্ত্রী আগে ঢুকে গেছে। একটা রিপোর্ট দেখেছিলাম আমি। এখন যদি প্রধানমন্ত্রী আপনার সচিবালয়ে ঢুকে যান, তখন কর্মকর্তা কর্মচারী বা ওনার যত ফাংশনাল জায়গাগুলি আছে, ক্যাবিনেট, কারো কিন্তু ভাই দেরিতে আসার কোনো সুযোগ নেই। দিস ইজ ভেরি ট্রু, কোনো সুযোগই নেই। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের মতো, আমির খসরু মাহমুদ চৌধুরীর মতো এত সিনিয়র নেতারা, তার কিছুদিন আগে আমরা দেখেছি, ভাই আমার সাথে দ্বিমত পোষণ করতে পারবেন না, যখন একেবারে কম বয়সে আমাদের থেকে ছোট মন্ত্রীরা ছিলেন, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, তারপরে মাহফুজ বা কি নাহিদ ইসলাম, তারাও অনেক সময় 12টা 1টা যেতেন, অথবা সপ্তাহে 2-3 দিন যেতেন, অথবা যেতেন না। তাদের বাসায় মনে করেন সচিবদের যাওয়া লাগতো, ঠিক আছে। আর আওয়ামী লীগের আমল তো কথাই নাই, সচিবরা মন্ত্রীদের পাওয়ার জন্য তো একটা জীবন সংগ্রামের অংশ হয়ে গেছিল। সেই জায়গায় যখন তারেক রহমানের পথ চালনা শুরু হলো, আপনি শুধুমাত্র
এই কয় মাসে আপনার এখানে যদি আপনি আমাকে সময় দেন, শতাধিক আমি তারেক রহমান এই ধরনের ইতিবাচক কাজের আমি উদাহরণ দিতে আবার- পারবো। আমি অনেক কিন্তু সময় ওই জায়গাটা দেব আপনাকে, আসতেছি। অনেক সময় দেব। কিন্তু দেখেন, আমরা আসলে প্রধানমন্ত্রীর কথা আমি কিন্তু ওই জায়গাটা বলতে আসতেছি। চাচ্ছি না। এখন এই যে তার সাথে যারা আছে ক্যাবিনেটের বলেন বা আপনার পার্লামেন্টের বলেন বা তার সাথে যারা ফাংশনাল বিষয়গুলি থাকেন, বিভিন্ন পদে আছেন দপ্তর অধিদপ্তরে, তারা তার সাথে যে চলার যে মানে মানসিকতা বা সে যেভাবে চলতে চাচ্ছেন তার বডি ল্যাঙ্গুয়েজকে ধারণ করে, আমার কাছে মনে হয় যে যারা এই বডি ল্যাঙ্গুয়েজটা ধারণ করতে পারবেন না তারা উইদিন ফিউ মান্থস তারা এখান থেকে ছিটকে যাবেন, আর যারা তার সাথে থাকতে পারবেন তারা তার এই যে স্বপ্নযাত্রা এবং বাংলাদেশ গড়ার যাত্রা, সেই যাত্রায় তারা সহযাত্রী হয়ে থাকবেন। কিন্তু আপাত দৃষ্টিতে আমার কাছে মনে হয় শতভাগ সেরকম না। আমি কেন বললাম? কারণ হচ্ছে এই যে দীর্ঘদিনের যে একটি রাজনৈতিক চর্চিত বিষয় যে আপনি যেভাবে ছিলেন, আমি, যে সাদিকের সেই কাছে জায়গাটির যাচ্ছি। কারণে আবার আসবো আপনার কাছে। আমাদের একটু সমস্যা তো এই আবার আসবো জাতিগতভাবেই আছে। আবার ঠিক আসবো আছে? আপনার কাছে। সাদিক, আপনার কি মনে হয়? আমি কিন্তু আসলে আমান বলেছেন লাস্টের দিকে একটু বলেছেন, আমি আসলে প্রধানমন্ত্রী স্তুতির জন্য বলিনি, কারণ প্রধানমন্ত্রী যা করছেন এটা দেখা যাচ্ছে। আমি বলতে চাচ্ছিলাম যে প্রধানমন্ত্রীর সাথে আমি ছোট্ট একটা উদাহরণ দিয়েছিলাম, প্রধানমন্ত্রীর সাথে কি সবাই ঠিকমতো পা ফেলতে পারছে সরকারের? আমি আপনার সাথে এখানে অ্যাড করবো এই জিনিসটা যে তারেক রহমান এজ এ পিএম ব্যক্তি হিসাবে তিনি চমৎকার একটা ইমেজ তৈরি করছেন এবং সত্য হবে তিনি অ্যাজ এ পিএম ব্যক্তি হিসাবে দুইটা কিন্তু দুটাই, সে অ্যাজ এ পিএমও ভালো একটা ইমেজ ক্রিয়েট করছে, আচ্ছা। মানুষকে টাচ করতে পারছে, আরেকটা ব্যক্তি হিসাবেও সে মানুষকে টাচ করতে পারছে, মানুষের কাছে সফটনেস, মানে প্রধানমন্ত্রী জনগণের প্রধানমন্ত্রী হিসাবে সে এরকম একটা মানে আবেদন সৃষ্টি করতে পারছে। তবে তার আশেপাশে যারা আছে, এখানে কিছু অযোগ্য লোকজন আছে যাদের ওপেনলি আমরা সমালোচনা করতে হবে যে এরা বিএনপি সরকারকে বিপদে ফেলবে। এরা না আছে কোনো স্কিলস, না আছে প্রকৃতভাবে ম্যানেজমেন্ট ক্যাপাসিটি। যদি এই জিনিসগুলো তার আশেপাশের লোকজন যারা আছে তারা যদি পরিবর্তন না করে, যদি তারেক রহমান এগুলো দেখেও তাদেরকে প্রশ্রয় দেয়, তারা ডিজাস্টার ঘটাবে এবং তার দায় সরকারকে এবং তারেক রহমানকে নিতে হবে, যেটা কোনোভাবেই কাম্য না। তবে আমাদের এখানে একটা জিনিস মানে আশাহত থাকতে হবে, মানে আশা নিয়ে থাকতে হবে এই কারণটায় যে এখন পর্যন্ত দেখেন বিএনপি সরকার খুব ভালো দেশ চালাচ্ছে, তারা কিন্তু কাউকে অ্যারেস্ট করে নাই, গুম করে নাই, কাউকে তুলে নেওয়া যায় এটা না। মানে দেশ খুব ভালো না, চালানো? অবশ্যই আপনি অ্যারেস্ট না করা মানেই না, অবশ্যই আপনি রাজনৈতিক কোনোভাবে দমন পীড়ন চালাচ্ছেন না। তবে হ্যাঁ, অর্থনৈতিক জায়গায় যে কীভাবে উন্নয়ন করা যায়, মানুষের সামাজিক যে ভাগ্য, অর্থনৈতিক ভাগ্য কীভাবে উন্নয়ন করা যায়, মানুষের দরিদ্রতার সীমা কীভাবে কমানো যায়, মানুষের কাছে ভাত কীভাবে পৌঁছানো যায়, মানুষের জীবনযাপনের যে মান, জীবনযাত্রা কীভাবে সহজ করা যায়, এই ক্ষেত্রে সরকারকে দায়িত্বশীল হইতে হবে। না হয় শুধুমাত্র এগুলো দিয়ে সরকার জনগণকে সন্তুষ্ট করতে পারবে না, আপনার কি এবং মনে হয় যে- জনগণ যখন সন্তুষ্ট থাকবে না তখন বিএনপির জন্য পরবর্তীবার আপনার সরকার কি মনে হয় চ্যালেঞ্জিং যে, হয়ে যাবে। রাজনৈতিকভাবে এই অ্যারেস্ট করা হচ্ছে না, এটা ঠিক আছে, এটা একটা মানদণ্ড সরকারের। আর সরকারের এই এই আমলে দুর্নীতি একদম জিরো টলারেন্সে প্রধানমন্ত্রীও বলছেন, মন্ত্রীরাও বলছেন, কিন্তু জিরো টলারেন্সে গেছে। দেখেন, যারা সরকারে আছেন তারা আমার চাইতে অনেক ভালো জানেন। আমি গতকালকে আমার এসএসসি সার্টিফিকেট, এইচএসসি সার্টিফিকেট করার জন্য ঠিক করে সংশোধন করার জন্য গেছিলাম মাদ্রাসা শিক্ষা বোর্ড, সেখান থেকে শিক্ষা বোর্ড, ঢাকা শিক্ষা বোর্ডে গেছিলাম। তো যাওয়ার পরে তারা আমাদের কাছে এখানে দালাল আছে, ঘুষ চাচ্ছে। তো তারা যখন ঘুষ চাচ্ছে তখনই তো ধরেন বুঝতে পারলাম যে আসলে সিস্টেমটা পরিবর্তন হয় নাই। আমরা যে আশা করছিলাম বাংলাদেশের ব্যুরোক্রেসিটা চেঞ্জ হবে, বিচার ব্যবস্থা চেঞ্জ হবে, এগুলো কোনো কিছু বিচার ব্যবস্থার স্বাধীন বিচার ব্যবস্থার জায়গাটায় কি বিএনপি স্বাধীন বিচার ব্যবস্থা আমরা তো সবাই আশা করছিলাম যে একটা স্বাধীন সচিবালয় গঠন হয়েছিল, স্বাধীন বিচার ব্যবস্থা থাকবে, কিন্তু সেটা তো বিএনপি সরকার বাস্তবায়ন করলো না, সেটা তো তারা বিলুপ্ত করে দিল। এটা কিন্তু শঙ্কার বিষয় যে জুলাই সনদের অনেক বিষয় আছে যেগুলো দেশ এবং জাতির জন্য ভালো, বিএনপি বলছিল যে অক্ষরে অক্ষরে পালন করবে, তো এখন গণভোটের রায় মানতেছে না। এটা কিন্তু জনগণের রোষ তাদের উপর সৃষ্টি হবে এবং বিএনপি অবশ্যই জনগণের রায়কে, জনগণের মতামতকে সম্মান করে এই বিষয়গুলো বাস্তবায়ন করা দরকার। আমি বিরতিতে যাব, তার আগে আবারও 2 মিনিট দিচ্ছি আপনাকে। এই যে গণভোটের কথা বললো সে এবং জুলাই সনদ, এই জায়গাতে বিএনপির অবস্থান কি এখন? দেখুন, এবং স্বাধীন বিচার ব্যবস্থা, দেখুন মানে জুলাই সনদের আদ্যপান্ত নিয়ে মহান জাতীয় সংসদে আলোচনা হয় এবং আপনি স্বাধীন বিচার ব্যবস্থা নিয়ে বা জুলাই সনদ বিএনপি অক্ষর অক্ষরে পালন করছে না শব্দগতভাবে করার চেষ্টা করতেছে না লাইনগতভাবে, সেটা নিয়ে কিন্তু যথেষ্ট ব্যাখ্যা সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে যারা এই প্রক্রিয়া ছিল তারা দিচ্ছেন। বিষয়টা হচ্ছে আপনি জুলাই সনদটা তো একটা আপেক্ষিক বিষয়, কিন্তু এটা গণভোটের ব্যাখ্যাটা প্রথম কে দিয়েছিল? সরি, গণভোট হওয়া উচিত
এটা তো সালাউদ্দিন আহমেদই দিয়েছে। আমি ওই জায়গাটা আসতেছি। হ্যাঁ, জি, জুলাই আচ্ছা। সনদ কি আপনি তো মানে এইটার কারণে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষার পরিবর্তন ঘটবে এবং মানুষ যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, ন্যায় বিচার হবে, সেটা তো চেয়েছিলেন। এটা তো মোটা কথা। মনোবত এমন বিষয় না যে এটা আপনি ধুয়ে ধুয়ে পানি খাবেন, বিষয়টা তা না। বাংলাদেশের মানুষ সেটা পাচ্ছে কিনা, এখন যেটি বাস্তবসম্মত সেই বিষয়ে সে কিন্তু ব্যাখ্যা দিয়েছেন। গণভোটের আপনার রায় বাস্তবায়নের ক্ষেত্রে আপনি ওইখানে কনফ্লিক্ট তো ওইখানেই তৈরি করে রাখা হয়েছে। এটা নিয়ে বহুল কথা হয়েছে, অনেকবার কথা হয়েছে যে বিএনপি কোন ধারাটা মানতে যাচ্ছে, কোনটা মানতে যাচ্ছে না। বিচার ব্যবস্থা নিয়ে একটা ছোট্ট কথা বলি। দেখেন, এখন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল যিনি কাজল ভাই, তিনি কিন্তু বিএনপির লোক নাকি, পরীক্ষিত না, ফ্রম দ্য স্টুডেন্ট লাইফ, সে কিন্তু ছাত্র মানে বিএনপি করে। সেই লোক এইখানে বিএনপি সরকার পরিচালনায় আছে। আপনি কি বাংলাদেশ এই কথা কোনোদিন আগে চিন্তা করতে পারতেন যে সেই অবস্থায় আসলাম চৌধুরীর বিএনপির যুগ্ম মহাসচিব, তার সংসদ সদস্য পদ উচ্চ আদালতে বাতিল হয়ে গেল? যদি আপনি বিচার ব্যবস্থা, এটা কি আপনারা এই উদাহরণ দেওয়ার জন্য একটা আমি একটা বললেন? ছোট্ট উদাহরণ দিলাম, শব্দটা তো এরকম বলুন না, না উদাহরণ দেওয়ার জন্য করবো না, এটা তো হওয়াটাই এরকম স্বাভাবিক না? না, হওয়া উচিত। অস্বাভাবিক। বাংলাদেশের পার্সপেক্টিভ এটা অস্বাভাবিক 17 ছিল। বছর অস্বাভাবিক ছিল, কিন্তু তার এরকম মানে তো কি হওয়াটা আপনি তো স্বীকৃতি দিচ্ছেন এখন যে স্বাভাবিক হওয়া উচিত। এই যে তাইলে তো লাইনে আসছেন, তার মানে আইনের বিচার এবং মানুষ যে প্রত্যাশা করছিল যে একটা দিয়ে কি এটা আমরা আওয়ামী লীগের অনেক সময় উদাহরণ- এমন হয়েছে। একটা উদাহরণ কি দেখাতে পারবেন? হ্যাঁ যে হ্যাঁ, মানে- আওয়ামী লীগের সময় ভাই আওয়ামী লীগের একজন সংসদ সদস্য তার যে প্রার্থিতা বাতিল করছিল আদালত। সে কোন পার্সপেক্টিভে? এখানে তো শুনেন, এখানে আসলাম চৌধুরীকে বলা হয়েছে ঋণ খেলাফি। আসলাম চৌধুরীর যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ছিল এবং যে কারণে তিনি ঋণ খেলাফি হয়েছেন, সেখানে তো তিনি মার্জনা পেয়ে যান। 9 বছর তাকে একটি মিথ্যা মামলায়, হাসিনার সাজানো মামলা, তার জেলে থাকা লাগছে। আপনার এই প্রতিষ্ঠানটার মালিকই যদি মনে করেন যে বিনা কারণে 9 বছর জেলে থাকে, তার অনেক কিছু অগোছালো হয়ে যাবে না? অগোছালো হয়ে যাবে কি না? এই প্রতিষ্ঠানের মালিকই যদি বিনা কারণে থাকে, তো সেই লোক, এবং সে কিন্তু ওই সংশ্লিষ্ট ব্যাংকগুলি কিন্তু অনাপত্তি দিয়েছে যে সে টাকা ফেরত দিয়ে দিয়েছে, কিন্তু ব্যাখ্যা দেখানো হয়েছে যে যে সময় সে হলফনামা দিয়েছে সেই সময় সে ঋণগ্রস্ত ছিল। এই ছোট্ট কারণে বিএনপি এই ধরনের একজন মজলুম মানুষকে, তারেক রহমানের ভাষ্য হচ্ছে আইনের ভাষায় ভাষ্য। আপনি তাহলে এই সময় এই যে 17 ফেব্রুয়ারি পর থেকে আজকে পর্যন্ত উচ্চ আদালতের একটা সিঙ্গেল উদাহরণ দেখান যে যেখানে রাজনীতিকরণের কারণে, পলিটিক্যাল পোলারাইজেশনের কারণে কোনো মেরুকরণ হয়েছে, যার কারণে আপনার মানুষ মনে করে যে না, আপনার উচ্চ আদালতের প্রতি বিশ্বাস নাই, সাদাকে সাদা বলতে হবে। তো সেইটি তো বাংলাদেশে প্রতিষ্ঠিত হচ্ছে। আপনি যদি উদাহরণ দিলেন যে এই যে এত সমালোচনা করে বা তারেক রহমানকে নিয়ে এত কিছু বলে, আপনি কি চিন্তা করতে পারেন যে দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে আপনি সেই যে রামিজ হত্যাকাণ্ডের সময় ওখানে গেল, আমরা উপস্থিত ছিলাম, আমি নিজে ছিলাম, সে আমাদের আবেগের জায়গায় আমরা তো তাকে প্রধানমন্ত্রীর শব্দটা বাদিয়ে দিলাম, আমাদের দলের চেয়ারপারসন, যার জন্য আমরা এত কিছু করেছি, চেয়ারম্যান, সেই তাকে নিয়ে ভুয়া স্লোগান দিচ্ছিল। দেখেন একটা মানে কতটা গণতান্ত্রিক ভাষা এবং কতটা ধৈর্যের সংস্কৃতি এই দল চালু করছে যে আমরা ওখানে দাঁড়ানো হাজার হাজার ছেলেরা, আমরা কিন্তু কারোর উপর হামলাও করি না, কোনো ঢিলে মারি না। এই জায়গাটা আপনি আওয়ামী লীগকে কল্পনা করে দেখেন, যেটা আওয়ামী লীগ হইলে কি হইতো। আওয়ামী লীগ কি রাজনৈতিক দল নাকি? আমরা আরেকটা আওয়ামী লীগ তো বিরতিতে যাব, ফ্যাসিবাদী বিরতি কাঠামো। থেকে ফিরে আবার আসবো আপনার কাছে, তবে তার আগে প্রশ্নটা রেখে যেতে চাই। এবং এই জায়গায় জামাত হইলো, আপনি জামাত হইলো শিবিরকে তারা নিয়ন্ত্রণ করতে পারতো চট্টগ্রাম না। সিটি তাদের আমি কর্পোরেশন, প্রধানমন্ত্রী, তার সামনে এটা করতেছে। জি, আমরা এবার পুরোপুরি বন্যাতেই আসতে চাই। আর সেটি হলো যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কি পরিস্থিতি আপনারা দুজনই দেখছেন, এবং এখানে কিন্তু ডাক্তার শাহাদাত দীর্ঘ সময় ধরেই আছেন, লাস্ট সম্ভবত 2 বছর ধরে আছেন তিনি মেয়র, এবং সেখানে দারুণভাবে ক্ষুব্ধ নগরবাসী। তারা ডাক্তার শাহাদাতের বিষয়ে বলছেন যে তার যে পরিকল্পনা সেটি সঠিক ছিল না, যে কারণে এই জলাবদ্ধতা। এটা ঠিক, এটাও সঠিক যে এর আগেও আমরা আওয়ামী লীগ আমলেও এই জলাবদ্ধতা দেখেছি, কিন্তু তারপরেও আপনি দায় তো আর এড়ানো যায় না। এই জায়গাটিতে আমরা আসবো, এবং বন্যায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থাকার পরেও আলাদাভাবে আরেকজন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা মনে করি যে সেটি অতিরিক্ত দায়িত্ব, তবে আমরা যেটি সাংবাদিকতার থেকে জানতে পারি যে গাফিলতির বিষয় আছে, এবং আজকে প্রধানমন্ত্রী নিজেও বলেছেন কোনো গাফিলতি সহ্য করা হবে না। এই বিষয়গুলোকে ব্যাখ্যা আমরা নিব। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি 1 মিনিট পরে। ইসমাইল মির্জা বজদিরাওয়ারে আবারও স্বাগত জানাচ্ছি। আমি সাদিক আপনার কাছে আসতে চাই। আমান বললেন যে কথাটি বললাম, যে চট্টগ্রামের যে বন্যা পরিস্থিতি, এই জায়গাতে ডাক্তার শাহাদাতের প্রতি সেখানকার নগরবাসী তাদের ক্ষোভ জানাচ্ছেন। এর আগেও এরকম হয়েছে, এবং ঢাকাতেও একই অবস্থা হয়েছে। কি এটার পরিণতি কি? যেমন ইন্টারিম গভর্নমেন্ট ছিল বা 2 বছর সরকার তো ছিল, 1-2 জন,
মানে আসলে আমাদের কি করার মানে কোথায় যাব আমরা এই জায়গাতে সরকারের করণীয় কি আসলে? ধন্যবাদ। আসলে আমাদের চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা দীর্ঘদিনের একটা সমস্যা। এটা যখন গতবার নাসির মেয়র ছিল, আওয়ামী লীগের মেয়র, তিনি যখন ছিলেন তিনিও কিন্তু আপনার আজমন নাসির তিনি তখনও জলাবদ্ধতা হ্যাঁ, দেখেছি আমরা। অনেক ফাঁকা বলি করছেন, অনেক অ্যাক্ট্রেসকে নিয়ে গেছেন, অ্যাক্টরকে নিয়ে গেছেন, তারা সেখানে গিয়ে চট্টগ্রামকে সিঙ্গাপুর বানায় ফেলছেন, এগুলো ফাঁকা বলি হয়েছে। কিন্তু আদত যে পয় নিষ্কাশনের ব্যবস্থা, পাইপলাইন পানিকে কীভাবে কর্ণফুলী নদীতে চলে যাবে, খালগুলা পরিষ্কার করা, এই জিনিসগুলা চট্টগ্রাম সিটি কর্পোরেশন ব্যর্থ, যার কারণে এটা জলাবদ্ধতা। যদি তারা আমাদের ড্রেনেজ সিস্টেম, খালগুলা ক্লিন করা এবং যেখানে যেখানে নতুন করে পাইপলাইন সৃষ্টি করা দরকার পানিকে সেখান থেকে সরানোর জন্য, তারা করতে পারতো, এরকম ভয়াবহ অবস্থা হতো না। ঢাকার ক্ষেত্রে যে জিনিসটা বলি, ঢাকায় আজকে বেশি ভারী বৃষ্টিপাত হয়েছে, যার কারণে অতিরিক্ত পরিমাণ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তবে হ্যাঁ, আমাদের নগর ব্যবস্থাপনায় অনেক বেশি পরিবর্তন আনা দরকার এবং মেয়র শাহাদাত বর্তমান যিনি আছেন তিনি এই দায় কোনোভাবে এড়াতে পারবেন না এবং তাকে অবশ্যই জবাবদিহিতার মধ্যে আনা উচিত যে তিনি কিভাবে নগরবাসীর সেবক হয়ে মানুষকে এতটা কষ্টের মধ্যে রাখতে তিনি পারছেন। চিটাগাঙে কি আগে ছিলেন না, মানে 5 বছর আগে ছিলেন না বা 10 বছর তিনি জানতেন না, না? আমাদের আওয়ামী লীগের যারা ছিল তারা তো দুর্নীতি লুটপাটে ব্যস্ত ছিল, তাদের প্রতি এক্সপেকটেশন নাই রাখলাম। এখন তো জনগণের মেয়র, জনগণের সরকার। না, আওয়ামী লীগ তো এখন নাই, আওয়ামী লীগের এখন যে গত 2 বছর তিনি ছিলেন, সময় পাইছেন, তিনি তো 2 বছর কাজে লাগাতে পারেন নাই, তিনি মানুষের কষ্ট দূর করতে পারেন না, তিনি আরেকবার মেয়র কিভাবে হবেন? মানুষের কাছে কোন মুখে যাবেন? তিনি তো মানুষকে কষ্টের মধ্যে ফালা দিচ্ছেন, মানুষ বদদোয়া দিচ্ছে হাঁটতে হাঁটতে, মানুষ গালি দিচ্ছে। আমি ভাই আরেকটা বিষয় অ্যাড করবো, আজকে পত্রিকায় একটা নিউজ দেখলাম যে আসলে যে তারেক রহমান কিভাবে ফ্যাসিবাদ তৈরি হয়, এরকম একটা তারেক রহমানকে ওইরকম ফ্যাসিবাদী একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য অনেকে চেষ্টা করতেছে। দেখলাম পত্রিকা নিউজ করছে যে প্রধানমন্ত্রীর নির্দেশে সাভারের আশেপাশে এলাকায় পানি গন্ধ দূর করতে হবে, প্রধানমন্ত্রীর নির্দেশে বন্যার্তদের পক্ষে প্রশাসন নামে পড়ছে। কেন ভাই, সব কিছু প্রধানমন্ত্রী কেন নির্দেশ দিতে হবে? এখানে দেখেন, আগে হাসিনার ক্ষেত্রে সাংবাদিক যারা ছিল, যারা এই নিউজগুলো করতো শুধুমাত্র সাধারণ হালুয়া রুটির জন্য, নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য, তারা এখন তারেক রহমানকে সে একইভাবে ফ্রেমিং করতেছে যে প্রধানমন্ত্রীর নির্দেশে পানির দর গন্ধ দূর করতে হবে। প্রধানমন্ত্রীর সংবাদগুলো তো সাংবাদিকরা করে না, সেটা প্রধানমন্ত্রীর প্রেস উইং থাকে, সেখান থেকেও দেওয়া হয়। না না, এটা সাংবাদিকরা যারা নিউজ করেন বিভিন্ন পত্রিকায়, তাদের নিজেদের কন্ট্রোল থাকে, তারা নিউজ হেডলাইনটা অন্যভাবে করতে পারেন। কিন্তু তারা এমনভাবে প্রধানমন্ত্রীকে তেল দিতে শুরু করেন যে তিনি সবসময় এককেন্দ্রিক হয়ে যায়, মানে হাসিনা যেভাবে তৈরি হয়েছে। আমরা কখনো এটা চাই না। সাংবাদিকরা তো আর মঙ্গল গ্রহ থেকে আসে না, না, আমরা চাই যে এই সাংবাদিকতার পরিবর্তন হোক। না হয়তো মানুষ তো সবাই তো মানুষ, কেউ তো ভাই জিন না, ফেরেশতা না, আসমান থেকে আসে নাই। মানুষ যাতে কোনোভাবে তার গণতান্ত্রিক ধারা থেকে প্রধানমন্ত্রীকে বিচ্যুত করতে না পারে, সেই ক্ষেত্রে সাংবাদিক ভূমিকা রাখতে হবে, ক্রিটিক করতে হবে, প্রশ্ন করতে হবে, শুধু তেল দিলে হবে না। শেষ মুহূর্তে আপনার হাতে 4 মিনিট আছে। জি, এই বন্যা পরিস্থিতি নিয়ে আপনি কি মনে করছেন এবং সার্বিকভাবে আপনি শেষ করবেন আমাদের অনুষ্ঠান। এত বিশাল একটি ব্যাপার, সেটা নিয়ে যেভাবে ভাই ব্যাখ্যা দিলেন, আমি মনে করি এটি, এবং আপনি যেটি বলতেছেন, বাংলাদেশে শুধু চট্টগ্রাম না, ঢাকা সহ আপনার বিভাগীয় শহরগুলিতে এবং সিটি কর্পোরেশনে জলাবদ্ধতা, এটা আমার বোঝা শুরু করছে পর থেকে, ইভেন মনে হয় আপনিও একই রকম চিত্র আমরা দেখি। এটা মানে জাতি হিসাবে আমরা আসলে দুর্ভাগ্যবান, মানে কারণ হচ্ছে এই দুর্ভাগা জাতি। কারণ হচ্ছে এই যে আজকে যদি এই চট্টগ্রামে আবার মেয়র নির্বাচন হয়, আমরা প্রতিশ্রুতির একদম ফুলঝুরি দেখবো, একদম মনে করেন যে নগরের জন্য ঠিক আছে, হ্যাঁ দেখবো, সেটা বিএনপির হোক বা অন্যান্য দলের হোক, একই রকমের ওনারা বয়ান দিয়ে থাকেন এবং নির্বাচন পরবর্তী সময়ে একই রকম চিত্র দেখেন। কিন্তু দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম আই স্ট্রংলি বিলিভ দিস, যে এই কারণেই আশা দেখি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এক জায়গায় আবার আসতে হয়, ঠিক আছে। এবং আমি বিশ্বাস করি ওনার সাথে যে লোকগুলো আছেন এবং ওনার এই যে ফাংশনাল বিষয়গুলি আছেন বিভিন্ন প্রতিষ্ঠানে, তাদেরকে সেই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। বের হয়ে আসার পরে এখন দেখেন আমাদের এই যে শহরগুলি, এই যে পরিকল্পিত নগরায়ন নাই বললেই চলে। আপনি এটা যত মেয়র শাহাদাতের মতো আরও 10 মেয়র দেন, ঠিক আছে, ঢাকায় দেন, কাজ হবে না। কারণ আপনি তো আঁকামাগি করে রাখছেন। আপনি যে ড্রেনেজ সিস্টেম বলেন বা আমরা কেউ কিছু মানি নাকি, আমরা একটা মানে ওই যে অথরিটিকে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বলেন আর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক বলেন, যাই বলেন, আমরা সবাই ম্যানেজ করে বিল্ডিং করতে চাই। আপনার অনুমতি দেয় 3 তলা, আপনি 10 তলা কীভাবে যাবেন? আপনি এটার ভিতরে অগ্নি নির্বাপনের সিস্টেম নেই, আপনি কোনো ধরনের কোনো কিছু করেন না, সব কিছু। আমরা একটা হাসপাতালও করি তো ব্যবসার জন্য, আমরা মানে কি বলে মানুষের সেবা দেওয়ার জন্য বাংলাদেশে কেউ হাসপাতাল করে না তো। আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় আপনি সর্বঙ্গে ব্যথা ওষুধ দেবো কোথায়। এই জন্য আমি বলতেছি যে তারেক রহমান যেভাবে চলা শুরু করছেন, সেখানে আপনি অ্যাজ এ জার্নালিস্ট, আপনি তো আগে অনেকেই তো ফ্যাসিস্ট ছিল, তারা এখন দেখি যে
একটা মানে একটা পরিস্থিতি এখন একদম চুপচাপ আছে, সে ওই জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে। এখন সে যদি ধারণ করে যে না, অনেকেই তো আপায় ফেরার জন্য কথাবার্তা ভিতরে ভিতরে বলে, এই যে মানসিকতাটা প্রত্যেকটা সেক্টরে, সেটা আপনি সাংবাদিকতাটা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিভাবে নষ্ট হয়ে গেছিল আমরা দেখছি না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র দলের নেতাদেরকে আমরা মিছিল করতেছি, আমাদেরকে ধরে পুলিশে দিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচাররা। এইভাবে প্রত্যেকটা জায়গায়, যেখানে আপনি তো একটু আগে বললো না যে ভাই যে শাহাদাত সাহেবের কথা, আপনি তো হাসিনার 17 বছরকে ফেলে দিতে পারবেন না, সে তো দেশে ফাংশন করছে, সেই সময় যা যা নষ্ট করছে এটা ঠিক করার জন্য তো টাইম লাগবে। তো আজকে হুট করে মনে করেন এক মেয়র শাহাদাত বলেন বা ঢাকা প্রশাসক সালাম সাহেব বা মিল্টন সাহেব বলেন, এদের দোষ দিয়ে পার পাওয়ার সুযোগ নেই, এখানে সবাই সম্মিলিত সহযোগিতা করতে হবে। এখনও তো আপনি সুযোগ পাইলে আপনি রাস্তা দিয়ে অন্যদিক দিয়ে গাড়ি চালাই দিতেছেন, আপনি সুযোগ পাইলেই তো দেখা গেছে যে ছোট একটা রাস্তা, আপনি অটোতে যাইতেছেন, আপনি ড্রাইভারকে বলতেছেন এদিক দিয়ে যা, ওদিকে রাস্তাতে আটকে গেছে। এই মানসিকতা যে আমাদের মানসিকতা পচে গলে নষ্ট হয়ে গেছে, সেই জায়গা থেকে বেরোয় আসতে হবে। তো এখানে কোনো শাহাদাতদের কোনো ক্ষমতা নাই যে উনি ফু দেবে আর সব জ্বালাবদ্ধতা শেষ হয়ে ভাই যাবে। আমি জাতিগতভাবে আমাদের আমি একটু এক পরিবর্তন মিনিট হতে হবে। বলতে চাই ভাই, ভাই যেটা বললেন, আমি কিন্তু একদম শেষ মুহূর্তে, জি ভাই আমি শেষ মুহূর্তে আসছি। আসলে আমার একটা ছোট ভাই গণ অভ্যুত্থানে আমাদের সাথে আমাদের ইস্ট ইউনিভার্সিটিতে একসাথে আন্দোলন করতেছে, সে জার্মানিতে এখন পড়তে গেছে। তো আমার সাথে গতকালকে তার সাথে কথা হইতেছিল, সে বলতেছে ভাই আমাদের দেশের মানুষ যেরকম এখানকার মানুষও একই রকম, কিন্তু এখানে একটা জিনিস তারা ইনশিওর করে, সেটা হচ্ছে রুল অফ ল, আইনের শাসন, তারা আইনটা প্রয়োগ করতে পারে। আর ভাই আপনাদের দুজনকেই ধন্যবাদ। ঠিক আছে, শুরু হয়েছে। এই যে আমাদের সবাইকে আমরা জাতি সহযোগিতা হিসেবে করতে হবে। হতাশ হতে চাই না, জাতি হিসেবে আশা হতে চাই না, জি, জি। আমরা জাতি হিসেবে আমরা ভালো ভাই। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা এটা মনে রাখতে হবে যে আমরা ছোট ছোট শেখ হাসিনা মিলে কিন্তু একটা বড় শেখ হাসিনাকে তৈরি করেছিলাম, এবং একইভাবে আমরা যদি তারেক রহমান যেভাবে কাজ করছে তার কাজে যদি তার মতো করে চিন্তা করা যায় তাহলে সেটি এগিয়ে আসা সম্ভব। আরেকটি বিষয় মনে রাখতে হবে, সেটি হলো যে খাল খননের কথা কিন্তু তারেক রহমান প্রথমেই বলেছেন। আর ঢাকা শহরে কয়টি খাল, কতগুলো খাল দখল হয়েছে, চট্টগ্রাম শহরে কতগুলো খাল দখল হয়েছে, এবং আমরা বিজিএমইএ বিল্ডিংয়ের কথা মনে আছে নিশ্চয়ই, হাতিঝিলের ভেতরে দখল করে এত বড় ভবন হয়েছিল। আমাদের এই ফেনোমেনার তো আছেই জাতি হিসেবে। এই জায়গাতে থেকে নিশ্চয়ই দায়িত্বশীলরা বেরোয় আসবেন, এবং সব কিছুই আসলে আগের মতো প্রধানমন্ত্রীর উপরেই নির্ভর করবে, প্রধানমন্ত্রী নির্দেশ দিবেন তারপর সবাই ঝাঁপিয়ে পড়বেন। এই জায়গাটা মনে হয় কিছুটা পরিবর্তন হওয়া উচিত। শেষ করছি আজকের ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।